শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি প্যাসিফিক ডেন্টাল ম্যাক্সিলোফেশিয়াল অ্যান্ড ইমপ্লান্ট সেন্টারে। আজকে আমরা কথা বলবো শ্রদ্ধেয় ডাক্তার জাহান সাদিয়ার সাথে, যিনি ডেন্টাল সার্জন হিসেবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত আছেন। আজকে আমরা ম্যাডামের কাছ থেকে জানতে চাইব আক্কেল দাঁতের সমস্যা ও এর প্রতিকার সম্বন্ধে। ম্যাডাম, আমরা জানি আক্কেল দাঁতের সমস্যা খুবই কমন একটি সমস্যা। শুরুতেই একটি বিষয় জানতে চাইবো যে আক্কেল দাঁত আসলে কোনটা? সুন্দর, আপনার প্রশ্নটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের প্রথমে জানতে হবে যে আসলে আক্কেল দাঁত কোনটা। আমরা বেসিক্যালি যদি বলি যে আমাদের মুখের মাড়ির যে সর্বশেষ দাঁতটা সেটাকে আমরা আক্কেল দাঁত বলছি। নর্মালি 17 থেকে 21 বছরের মধ্যে আমাদের এই আক্কেল দাঁত ওঠার একটা বয়স, এর মধ্যেই আক্কেল দাঁত ওঠা কমপ্লিট হয়ে যায়। আমাদের 32টা দাঁতের মধ্যে যদি আমরা চিন্তা করি, 28টা দাঁত ওঠার পরে সর্বশেষ উপরে এবং নিচের চলে সর্বশেষ যে 4টা দাঁত ওঠে, সেই 4টা দাঁতকে আমরা সাধারণত আক্কেল দাঁত হিসেবে বলে থাকি আর কি। অনেকেরই দেখা যায় যে এখানে একটা ব্যাপার আছে যে অনেকেরই দেখা যায় যে 4টা দাঁতই অনেক সময় আনইরাপ্টেড থেকে যায়, মানে এটা আসলে চোয়ালের ভিতরে আছে কিন্তু উপর থেকে এটাকে মিসিং মনে হয়, বা মনে হয় যে দাঁতটা এখনো আনইরাপ্টেড অবস্থায় আছে। আচ্ছা ম্যাডাম, তাহলে আক্কেল দাঁত আর ওঠার বয়স যে বলেন 21, এরপরে কি আর ওটি ওঠে না? 17 থেকে 21 বছরের মধ্যে নর্মালি এটা উঠে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা কমপ্লিটলি ইরাপশন হয় না, পার্শিয়ালি ইরাপটেড, মানে কিছু অংশ মাড়ির উপর থেকে দেখা যাচ্ছে, বা কিছুটা অংশ উপরে ক্রাউনটা মানে ক্রাউনের কিছু অংশ দেখা যাচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যে কমপ্লিটলি আনইরাপ্টেড, মানে পুরো দাঁতটাই ভেতরে থেকে গেছে। আবার অনেক সময় এটা দেখা যায় যে একটা ম্যাল পজিশন টিথ হিসেবে মুখের মধ্যে শো করে, যেমন এটা অনেক সময় চোয়ালের মধ্যে স্পেস পায় না, চোয়ালের মধ্যে স্পেস না পাওয়ার কারণে এটা অনেক সময় বাঁকা হয়ে শুয়ে থাকে, বা পাশের দাঁতের গোড়ার সঙ্গে রুটের সঙ্গে লক হয়ে থাকতে পারে, বা অনেক সময় এটা গালের ভিতরের দিক দিয়ে অনেক সময় মানে উঠতে পারে। এই ধরনের পজিশনে সাধারণত একটা নির্দিষ্ট সময় পরে, যে 21 বা 22 বছরের পরে যদি আমরা বলি, তাহলে অনেক সময় এই পজিশনে ম্যাল পজিশনে যখন টিথগুলি থাকে তখনই আমরা সাধারণত এগুলি নিয়ে সমস্যা ফিল করি, এবং তখনই এগুলির একটা সমাধানের প্রয়োজন হয়। আক্কেল দাঁত না উঠলে বা এটার কি আলাদা করে কোনো গুরুত্ব আছে? হ্যাঁ, অবশ্যই আক্কেল দাঁতের একটা অবশ্যই গুরুত্ব আছে। যখন এটা ম্যাল পজিশন, আমি একটু আগে যেটা বললাম যে আক্কেল দাঁত যখন ঠিক মতো পজিশনে উঠবে না, মানে ঠিক পজিশনে না উঠে এটা আঁকা বাঁকা হয়ে উঠবে, বা নির্দিষ্ট স্পেস না পাওয়ার কারণে পার্শিয়ালি ইরাপ্টেড বা আনইরাপ্টেড থাকবে, এবং দেখা যায় যে এরকম একটা অবস্থায় থেকে রোগীর মুখে এটা একটা সমস্যা তৈরি করবে, ব্যথা হবে, বা যে সিমটমসগুলো নর্মালি হয়, দেখা যায় যে একটা দাঁতের কিছু অংশ, আক্কেল দাঁতের কিছু অংশ উপরে আছে, দেখা যায় যে 80%ই এটা চোয়ালের ভিতরে, বা 20% হচ্ছে চোয়ালের উপরে। তখন বেসিক্যালি যে প্রবলেমটা হয়, ওই জায়গায় যখন ফুড ইনফেকশন হয়, ফুড ইনফেকশন হলে কোনো খাবার ঢুকলে সেই জায়গাটা আমরা সাধারণত পেরিকরনাইটিস বলি, যে সিমটমসটা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। ওই দাঁতের চারপাশটা ফুলে যায় এবং লাল হয়ে যায়, এবং প্রচুর ব্যথা হয়, মানে সিভিয়ার একটা পেইন শো করে। এরকম অবস্থায় অনেক সময় এমনও হয় যে দাঁতের চারপাশ দিয়ে, মানে দাঁতের গোড়া দিয়ে, আক্কেল দাঁতের গোড়া দিয়ে পুঁজ বের হয়, এবং প্রচুর একটা মানে বড় একটা সোয়েলিং হয়, মাড়িতে ফুলে যায়। এই ফোলাটা এমন হয় যে অনেক সময় গলা পর্যন্ত চলে আসে। তো আমরা যদি এই গুরুত্বটা না বুঝি যে এটা কোথা থেকে আমাদের হচ্ছে, বা এই আক্কেল দাঁত থেকেই সমস্যাটা হচ্ছে কিনা, বা এই জিনিসটাই যদি না বুঝতে পারি, তাহলে তো আমরা এটা সমাধান করতে পারবো না। ম্যাডাম, এই যে এইরকম যাদের সমস্যা হয়, যেমন পেরিকরনাইটিস এর কথাই যদি বলি, তখন আপনারা কিভাবে এটি ট্রিটমেন্ট করেন? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এরকম একটা সিমটমস নিয়ে যদি রোগীরা আমাদের কাছে আসে, আমরা সাধারণত প্রথমেই একটা এক্সরে করতে দেই, অর্থোপেন্টোমোগ্রাম যেটাকে বলে, ওপিজি এক্সরে। এই ওপিজি এক্সরেটা করে আমরা সাধারণত দেখতে পাই যে আসলে দাঁতের পজিশনটা কোন অবস্থায় আছে। এটা কি আসলে ইরাপশন সম্ভব, নাকি এটা কখনোই আর ইরাপশন সম্ভব না, এটা কখনোই উঠতে পারবে কিনা। যদি এটার উঠতে না পারে, বা এটার যদি প্রপার পজিশনে না থাকে, তাহলে অবশ্যই এটাকে আমরা রিমুভ করার একটা পরামর্শ দিব। আর যদি আমরা এক্সরে করে দেখি যে না, এটা ওঠা সম্ভব, তাহলে আমরা ইনিশিয়ালি অনেক সময় অ্যান্টিবায়োটিক বা পেইন কিলার এগুলি দিয়ে অনেক সময় পেইনটাকে সাবসাইড করি। পেইনটা অনেক সময় সাবসাইড হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন হয়তো রোগীদের ব্যথাটা থাকে না। মানে অনেককে দেখা যায় যে আক্কেল দাঁত ফেলতে চান না, সেক্ষেত্রে আপনারা
কিভাবে এটি ম্যানেজ করেন বা পেশেন্টদেরকে কি যুক্তি দিয়ে বুঝান? পেশেন্ট যখন আমাদের কাছে খুব কমপ্লিকেশন নিয়ে আসে, প্রচণ্ড ব্যথা নিয়ে আসে, হাঁ করতে পারে না, মাড়ি ফোলা নিয়ে আসে, তখন সাধারণত আমরা রোগীদেরকে যেটা বললাম যে এক্সরের মাধ্যমে আমরা রোগীদেরকে বোঝাতে চেষ্টা করি যে এই দাঁতটা আসলে কখনো আর পূর্ণাঙ্গভাবে মুখে ওঠা সম্ভব না। তো যেটা নন ফাংশনিং টিথ, যেটা কোনো ফাংশনে আসছে না বা যেটা কোনো কাজে লাগবে না, সেই দাঁতটা আমাদের জন্য অবশ্যই ঝুঁকিপূর্ণ। সেটাই আমরা রোগীদেরকে বোঝানোর চেষ্টা করি যে এটা আপনার জন্য অবশ্যই ঝুঁকিপূর্ণ, এই দাঁত রাখলে এটা থেকে ফিউচারে আরও অনেক কমপ্লিকেশন হতে পারে। এর জন্য এটাকে এক্সট্রাকশন করাটাই, মানে রিমুভ করাটাই এটার হলো প্রপার ট্রিটমেন্ট। ম্যাডাম, একটা কথা আসলে আমাদের সমাজে অলরেডি প্রচলিত আছে যে দাঁত তুললে অনেক সময় চোখের সমস্যা হয়, আবার দাঁত ফেলাটাও কোনো চিকিৎসা না সেহেতু আক্কেল দাঁত রিপ্লেস করার ব্যাপারে আপনার কি পরামর্শ? আক্কেল দাঁতটা তো আসলে চোয়ালের বাইরেই থাকে, এটা তো চোয়ালে খাওয়া দাওয়ার কোনো কাজে লাগে না, যেহেতু এটা নন ফাংশনিং, সেহেতু এটাকে আমরা তো রিমুভ করার ব্যাপারেই পরামর্শ দিই। যেহেতু এটা আগে থেকেই ফাংশনলেস, এটাকে রিপ্লেস করার আসলে খুব একটা প্রয়োজন, মানে কোনো প্রয়োজন নেই। এই জন্য আমরা এটাকে রিপ্লেস করার কোনো পরামর্শ দিব না বা দিই না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই আক্কেল দাঁতগুলি যখন ম্যাল পজিশনে থাকে বা যখন এগুলি আসলে কমপ্লিকেশন তৈরি করে, অনেক সময় দেখা যায় যে মুখে দীর্ঘদিন হচ্ছে আমাদের বাইট লাগে। এই বাইটটা যখন আক্কেল দাঁত যখন মুখে একটা মানে ডিসপ্লেস পজিশনে বা ম্যাল পজিশনে থাকে, তখন যখন রোগীরা যখন বাইট দেয়, সেই বাইটটা সাধারণত দাঁতে না পড়ে মাংসে পড়ে, মিউকোজাতে পড়ে, ওরাল মিউকোজাতে। এই মাংসে বারবার বাইট পড়ার কারণে একসময় ওখান থেকে ঘা বা ক্ষত সৃষ্টি হয়। এই ক্ষতটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আমরা সাধারণত বলি 15 দিনের বেশি যদি মুখে কোনো ঘা থাকে, তাহলে সেখান থেকে ক্যান্সার হওয়ারও একটা চান্স আছে। সো এই ফাংশনলেস একটা টিথ বা ম্যাল পজিশন টিথ, এটা কখনোই আমরা রোগীকে রাখার ব্যাপারে সাজেস্ট করব না। এটা যতটুকু সম্ভব, এটা যত তাড়াতাড়ি সম্ভব লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে রিমুভ করা যায়, আবার জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়েও এটাকে রিমুভ করা সম্ভব। একটা সার্জিক্যাল এক্সট্রাকশন, এটা কমপ্লিটলি একটা সার্জিক্যাল প্রসিডিউর। আচ্ছা ম্যাডাম, তাহলে তো আমাদেরকে একটা ছোটখাটো সার্জারির মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাহলে এই সার্জারি করার পর পেশেন্টকে কতদিন বেড রেস্টে থাকতে হবে? আসলে আমাদের এটা একটা মাইনর সার্জারি বলা যায়, মানে মুখের একটা মাইনর সার্জারি। এটাকে খুব বেশি যে বেড রেস্টের প্রয়োজন হয় তা না, তবে এটা স্বাভাবিক কাজকর্মে অবশ্যই রোগীদের ব্যাঘাত ঘটায়। নর্মালি 1 সপ্তাহ আমরা রোগীকে একটু রেস্ট নিতে বলবো, বা আমরা আরও কিছু পরামর্শ দিয়ে থাকি দাঁত ফেলার ব্যাপারে, যেগুলি একটু কথাবার্তা কম বলা বা সফট খাবারগুলি খাওয়া, হ্যাঁ। এবং মোটামুটি 1 সপ্তাহ বেড রেস্ট না হলেও মোটামুটি একটা রেস্ট প্রয়োজন হয় আর কি। অনেক ধন্যবাদ ম্যাডাম, আমরা আসলে অনেক তথ্যবহুল আলোচনা পেলাম আপনার কাছ থেকে। আমি আশা করছি আমাদের দর্শক শ্রোতারা আপনার বক্তব্য শুনে অনেক উপকৃত হবে। আমরা আপনাকে আবারও ধন্যবাদ দিয়ে আজকের প্রোগ্রাম আমরা শেষ করতে চাই। সুস্থ থাকবেন।